ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভয়েস প্রথম পার্ট যেটা বোঝানো হয়েছে পরিপূর্ণভাবেই এটা টেন্সের ভয়েস। আসলে তো কোনো কিছুই টেন্সের বাইরে না, এটাও টেন্সের ভয়েস। তো আমি বলছি যে ওখানে বোঝানো হয়েছে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানোর জন্য। তাহলে এটা কি ফ্রি হ্যান্ড রাইটিং না? ইংরেজিতে তুমি যাই শিখো, ওয়ার্ড না হলে সেন্টেন্স, আরও যদি ভাঙতে চাও পরমাণুর মতো না অন্য কি বলো তোমরা সায়েন্সের ভাষায়, তাই না? তাহলে ভাঙতে গেলে কি লেটার ABCD, এর বাইরে তো ইংলিশ কিছু নাই, তাই না? এটা জাস্ট একটা ভাষার দরকার। তো আমরা সাধারণত পরীক্ষায় যে ধরনের ভয়েসগুলো এসে থাকে সেই ধরনের ভয়েস নিয়ে এখন আলোচনা করব। সো আমার সাথে থাকো, আশা করি মজা পাবে। দেখো, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। আসলে তো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এভাবে আমার বুঝতে গেলে একটু সমস্যা হবে, তাই হবে না? তাহলে আমরা কি করব, মনে রাখবা শুরুতেই ভার্ব ওয়ান থাকবে, তারপরে যদি এক্সটেনশন থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এইভাবে আগাবে। তারপরে আবার এভাবেও থাকতে পারে, শুরুতেই একটা ডু নট থাকবে, তারপরে থাকবে ভার্ব ওয়ান, তারপরে এক্সটেনশন। কাজে আমার সংজ্ঞাতে যাওয়ার দরকার নেই যে আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, দরকার নেই। ডু নট আছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং করবা কিভাবে সেটাও সহজ, শুধু স্ট্রাকচার লেট, লেট নট, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। দ্যাটস এনাফ। যেমন সহজ বাক্য দিয়ে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কি, ডু দ্য ওয়ার্ক। এখন তোমাকে যেটা বুঝতে হবে, লেট, এই লেট হয় কোন জায়গায় আর লেট নট হয় কোন জায়গায়। মনে রাখবা যে যদি ডু নট থাকে, হ্যাঁ, কোন সেন্টেন্সে যদি দেখো যে ডু নট আছে তাহলে লেট নট, ডু নট নেই তাহলে চোখ বন্ধ করে লেট। তাহলে দেখো প্রথমে লেট ব্যবহার করলাম যেহেতু ভার্ব ওয়ান আছে না, তারপরে এক্সটেনশন আছে না, মানে অবজেক্ট হবে, এখানে এক্সটেনশন হওয়ার সুযোগ নেই, মানে অবজেক্ট টু এক্সটেনশন, অবজেক্ট হতেই হবে, হোয়াট অ্যান্ড হুম দ্বারা প্রশ্ন করলে মিলতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রথমে কি হবে, লেট, আমি বসালাম লেট, লেটের পরে কি অবজেক্ট আনতে হবে, দ্য ওয়ার্ক আনলাম, তারপরে হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি, ডান। দেখো এখানে আরেকটা জিনিস আমি স্কেপ করে গেছি, কারণ হচ্ছে যে এক্সটেনশন থাকতে পারে, এখানে দিলাম না এটা আমি। যেমন বললাম যে ডু দ্য ওয়ার্ক পারফেক্টলি, তাহলে কি হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান পারফেক্টলি। ঠিক আছে, এই যে আমি একটু ভুল করেছি, এই জন্য দুঃখিত। লেট দ্য ওয়ার্ক বি ডান। এখন দেখো আমার কিন্তু এত বড় স্ট্রাকচারের চাপ মাথায় নেওয়ার দরকার নেই। যেমন এই যে লেট দ্য ওয়ার্ক বি ডান, দেখো তো এখানে লেট আছে না, আছে, দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট আছে না, তারপরে বি আছে না, ভার্বের থার্ড ফর্ম আছে না। এই সেন্টেন্সটাই যদি আমার জানা থাকে, এখান থেকে তো স্ট্রাকচার আসতেছে, স্ট্রাকচারে প্যারা নেওয়ার দরকার নেই, হ্যাঁ, যাতে ক্লিয়ারলি হয়, ভুল না হয়, শুদ্ধভাবে হয়, সেই জন্য স্ট্রাকচারটা। ওকে, আবার ডু নট দিয়ে যদি বলি ডোন্ট ডু দ্য ওয়ার্ক, এটা দিলাম ডোন্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু নট আছে চোখ বন্ধ করে, লেট নট, অবজেক্ট আছে দ্যাট ওয়ার্ক, তারপরে হচ্ছে কি বি, ভার্ব থ্রি হচ্ছে কি ডান। এখন এই যে এখানে দেখো লেট নট, অবজেক্ট, বি, ভার্ব থ্রি, দেখো সেন্টেন্সের ভিতরে স্ট্রাকচার লুকায়িত আছে, যে যেভাবে বোঝো তার জন্য সেটাই। ওকে, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে তাহলে আমরা কি করব, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা শিখেছি হচ্ছে কি ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন দিয়ে শুরু হয়, অথবা ডু নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন দিয়ে শুরু হয়, তাই না? আর একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে কি লেট দিয়েই শুরু হতে পারে সেন্টেন্স, লেট নট দিয়েও শুরু হতে পারে। তো আমরা লেটের হিসাবটা করব হচ্ছে এরকম ভাবে, সেটা দেখো, লেট থাকলে প্রথমে লেটটাই লিখবা, লেট লেখার পরে এখানে মনে রাখতে হবে দুইটা অবজেক্ট থাকবে, ঠিক আছে? লাস্টের যে অবজেক্ট থাকে সেটা হচ্ছে অবজেক্ট নাম্বার 2, তারপরে হচ্ছে বি, তারপরে ভার্ব থ্রি, এখানে বাই আনতে হবে,
বাই আনার পরে কি করতে হবে, আরেকটা অবজেক্ট আসে, সেটা হুবহু লিখে দিতে হবে। সেটা হচ্ছে কি অবজেক্ট নাম্বার 1, হুবহু। সেটা কিভাবে, যেমন আমি তোমাকে দেখি, লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখো লেট আছে, তাহলে আমি লেট লিখবো, লেট। অবজেক্ট নাম্বার 2 কি, দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক। এরপরে কি বসাইতে হবে, বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা, ডু, ডান। যেহেতু বাই বসাতে বলেছে, বাই বসাবো, বাই। তারপরে হচ্ছে কি হিম আছে যেটা, সেটা সরাসরি লিখে দিছি। দেখো এটা হচ্ছে অবজেক্ট নাম্বার 1, হুবহু। ক্লিয়ার? আবার যদি এইভাবে না বুঝো, দেখো এই সেন্টেন্সের অ্যান্সারের ভিতরে কিন্তু আমার স্ট্রাকচার লুকিয়ে আছে। সেন্টেন্সটা যদি তোমার আয়ত্তে থাকে তাহলে ওখান থেকে স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবা। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের অধ্যায় শেষ। এখন আমরা যাব হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা তো সবাই জানো যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তাই না? তো ইন্ট্রোগেটিভের যে মেইন পার্ট, সেদিকে আমরা যাব না। আমি কিন্তু প্রথমেই বলেছি যেগুলো সাধারণত আমাদের পরীক্ষাতে আসে সেগুলো করাচ্ছি। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথম পার্ট হচ্ছে হু থাকলে, হ্যাঁ, হু থাকলে কি করতে হবে সেটা আমরা আগে শিখবো। যেমন হু এর পরিবর্তে তোমাকে লিখতে হবে হচ্ছে বাই হুম। এই বাই হুম লিখার পরে তুমি লিখবা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে দেখো অক্সিলারি, এই অক্সিলারি কথাটা এই ধরনের সেন্টেন্সে যেখানেই থাকবে তুমি মনে করবা ওই যে টেন্সের যে বয়স শেখানো হয়েছে সেইভাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি হু দিয়ে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে অ্যামিজার আনবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ওটাই থেকে যাবে, সাথে বিং অ্যাড হবে, জাস্ট এটাই অক্সিলারি। তারপরেই হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম। এখানে একটা এক্সটেনশন থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, কিন্তু কোশ্চেন মার্ক মাস্ট বি নিডেড ইফ ইউ ওয়ান্ট কারেক্ট দ্য সেন্টেন্স ক্লিয়ারলি। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে কি হু স্টল দ্য ফ্যান। দেখো হু আছে, হু এর পরিবর্তে আমাকে কি করতে হবে, বাই হোম। আমি লিখলাম আগে বাই হোম। এরপর অক্সিলারিটা মনে করো আমি জানি না, কি কারণে জানি না, কারণ অক্সিলারি কোনটা বসবে সেটা তো আমাকে ডিপেন্ড করে এই যে দা পেন অনুসারে। আগে দা পেনটা লিখে নিলাম। এখন দেখো স্টুল, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট হলে তারপরের টেন্স কোনটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেখান থেকে অক্সিলারি আনতে হবে। সেখানে কি আছে, ওয়াজ, ওয়ার। তাহলে দেখো দা পেন, এইটা কোন অক্সিলারি ভার্ব ডিমান্ড করে? এটা ওয়াজ ডিমান্ড করে না ওয়ার ডিমান্ড করে? এটা ডিমান্ড করে হচ্ছে ওয়াজ। এই জন্য বাই হুম ওয়াজ দ্য পেন। এরপরে ভার্বের থার্ড ফর্ম কি, স্টোল, স্টোলেন। এই যে কোশ্চেন চিহ্ন হয়ে গেল। আবার দেখো এই সেন্টেন্স যেটা করেছি এটা থেকে স্ট্রাকচার বের করতে পারবে। ইটস নট এ ম্যাটার অ্যাট অল। এরবার দেখো যে বলতে পারো যে স্যার শুধু তো হু দিলেন, যদি হোয়াট, হুয়েন, হুইস, হোয়ার এগুলো থাকে তাহলে কি করব আমি? তো সেই ক্ষেত্রে মনে করো যে হু আছে, তাই না? এখন যেহেতু আমি হুটা করিয়ে ফেলেছি, তো সেই দৃষ্টিকোণ থেকে হু বাদে অন্য WH ওয়ার্ড থাকলে, অন্য WH থাকলে সেটা কি করতে হবে, প্রথমে তুমি ওই WH ওয়ার্ডটাই লিখবা। হ্যাঁ, যে WH ওয়ার্ড থাকবে, যদি হোয়াট থাকে হোয়াটই লিখবা, যদি হুইস থাকে হুইসই লিখবা, হয়ার থাকলে হয়ারই লিখবা। তাহলে প্রথমে ওই WH ওয়ার্ড হবে, অক্সিলারি হবে, ঠিক আছে? তারপরে ভার্ব থ্রি হবে, বাই হবে, সাবজেক্ট হবে। দেখো আমি প্রত্যেকটা স্টেজে কিন্তু ভুল লিখে যাচ্ছি, এটা কিন্তু ভুল না, আমি বাক্য সংক্ষিপ্ত করার জন্য। কারণ তুমি বলবা সাবজেক্ট কোথায় পেলেন স্যার? না, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, সেটা আমি বলেই দিয়েছি যে আমি ভুল ইচ্ছাকৃত করব, কারণ তোমাদেরকে আমি বুঝিয়েছি। ওকে, এরপরে কোশ্চেন চিহ্ন। যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম, মনে করো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে আগে ধরতে হবে এটা কোন টেন্স। ডু আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তো
যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি প্রথমে যে ডাব্লিউএইচ আছে সেটাকেই লিখতে হবে হোয়াট। এখন মনে রাখতে হবে এই হোয়াটটা অর্থাৎ ডাব্লিউএইচটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে এখানে। তো ডাব্লিউএইচটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি কি হোয়াট ইজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম কি ওয়ান্টেড, তারপরে হচ্ছে বাই, আর অবজেক্ট হচ্ছে কি ইউ, কোশ্চেন চিহ্ন মাস্ট বি নিডেড। ওকে, আমি আরেকটা করিয়ে দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন মনে করো বললাম হুইচ পেন্স ডিড ইউ বাই। দেখো হুইচ পেন্স, হুইচের পর একটা নাউন আছে, এই ধরনের ক্ষেত্রে এটাকেই তোমাকে অবজেক্ট হিসাবে বলো বা সাবজেক্ট হিসাবে বলো ধরে নিতে হবে, এটাই ডাব্লিউএইচ এর অন্তর্ভুক্ত। তাহলে কি হবে হুইচ পেন্স, ডিড আছে তার মানে বুঝে নিতে হবে এটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য ভার্ব ডিমান্ড করবে হচ্ছে ওয়ার, কারণ এই যেটা আমার প্লুরাল। হুইচ পেন ওয়ার, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বট, বাই হিও কোশ্চেন চিহ্ন। ওকে ক্লিয়ার, এই না? ওকে, এবার আসো নেক্সট পার্টে, মানে এটারই ভয়েসেরই পার্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ। তো পরবর্তী ক্লাসে অবশ্যই ইনফিনিটিভ নিয়ে ডিসকাস করা হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আমরা এদিকেই যাব কারণ আমরা তো এখন ভয়েস করাচ্ছি, সো ভয়েসের বাইরে কোনো ফোকাস আমরা দিব না। সো সেই ক্ষেত্রে টু প্লাস ভার্ব থাকলে কি হয়, টু প্লাস ভার্ব থাকলে প্রথমে তোমাকে একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝবা। হি ইজ গোয়িং টু অ্যারেঞ্জ আ পার্টি। তাহলে দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কোথাও টু আছে কিনা, এই যে টুর পরে যে ওয়ার্ড সেটা ভার্ব কিনা, এজন্য বলা হয়েছে টু প্লাস ভার্ব। তোমরা কিভাবে করবে সেটা হচ্ছে বিষয়। টু প্লাস ভার্ব বাদে যেটা থাকে এরপর এখান থেকে অবজেক্ট খুঁজে নিতে হবে। আমার অবজেক্ট হচ্ছে এ পার্টি, সো আমি গঠনে যাব হচ্ছে এ পার্টি, অবজেক্ট লিখলাম এ পার্টি। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট বাদে টু এর আগের অংশ। দেখো অবজেক্ট বাদে টু এর আগে কি আছে, সাবজেক্ট বাদে দেখো আছে হচ্ছে ইজ গোয়িং। হ্যাঁ, যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই সাবজেক্ট, এখন তো এটা সাবজেক্ট হয়ে গেছে, যদি এটা অবজেক্ট, এই অবজেক্ট অনুসারে হবে তাহলে ইজি হবে। যদি পার্টিস হইতো তাহলে আর হতো, তো হলে ইজ এবং গোয়িং এটা লিখতেই হবে আমাকে। তারপরে হচ্ছে টু বি, টু বি আমি লিখব টু বি। এরপরে ভার্ব যেটা সেটা থার্ড ফর্ম, ভার্ব কোনটা সেটা আমাকে দেখতে হবে। ভার্বটা হচ্ছে টুর পরে যে ভার্ব, এই ভার্বটাকে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে অ্যারেঞ্জ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যারেঞ্জড। তারপরে হচ্ছে বাই, বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে কি বাই, এখানে ছিল হচ্ছে হি, তাহলে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি হিম। তাহলে এ পার্টি ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জড বাই হিম। ইনফিনিটিভ থাকলে আমরা এভাবে করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আমরা তোমাকে বুঝিয়ে দিতে বাধ্য থাকিব, কারণ তোমাদের জন্যই আমাদের এই ক্লাস। তো তোমরাই যদি বুঝতে না পারো তাহলে তো আমাদের কোনো সার্থকতা নেই। কাজেই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব, কারণ সবার ব্রেন এক না, সবার ধরার ক্ষমতা এক না। কিন্তু এটা এমনভাবে করা হয়েছে যে বাচ্চা এবিসিডি জানে সে যাতে ইংরেজিটা ভালোভাবে শিখতে পারে সেজন্য। সো জাস্ট গো হ্যাড উইথ মি, আই এম উইথ ইউ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোডাল অক্সিলারিস। হ্যাঁ, এখন মোডাল অক্সিলারিস কি সেটা আমাকে পরবর্তীতে ইলাবোরেট ডিসকাশনে যেতে হবে, সেটা আমরা যাব, এটার জন্য আলাদা ক্লাস আছে। তো এখন আমাদের ভয়েসের ক্ষেত্রে যদি মোডাল অক্সিলারিস থাকে সেটা কি তুমি দেখো, যেমন এই যে এই ওয়ার্ডগুলো ক্যান, কুড, তারপরে হচ্ছে মে,
তারপরে হচ্ছে মাইট, তারপরে থাকতে পারে শুড, তারপরে থাকতে পারে উড, তারপরে থাকতে পারে মাস্ট, তারপরে থাকতে পারে ডেয়ার, তারপরে থাকতে পারে লেট। লেটের কাজটা আগে করানো হয়েছে, তাহলে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড। আবার এটা থাকতে পারে ওট, ওট, ও ইউ জি এইচ টি, ওট। আবার এটাও থাকতে পারে ওট টু, তারপরে ডেয়ার। আবার এটা থাকতে পারে মডাল অক্সিলারি হিসাবে নিড। আবার এটাও থাকতে পারে, মাস্ট আগে দিয়েছি। তো এটা একদম সহজ, কিন্তু জাস্ট দেখতে বলে মনে হচ্ছে ও আল্লাহ এতগুলো ওয়ার্ডস। নো নো নো, ইটস ভেরি ইজিয়ার। জাস্ট দেখো, আমি এই যে ভুল যে লিখতেছি এটা কিন্তু ভুল কেউ ধরতে পারবার না। অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, বারবার বলতেছি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, কিন্তু আমি জায়গা বাঁচানোর জন্য এটা লিখতেছি। তাহলে অবজেক্ট। এখন এখানে একটা গোল দাগ দিলাম, কি কারণে দিলাম এখানে দেখো। যেমন এখানে যদি ক্যান থাকে তাহলে ক্যান এখানে বসবে, তার সাথে একটা বি যুক্ত করব। তার মানে কি, ক্যান থাকলে হবে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মেই বি, মাইট থাকলে মাইট বি, শুড বি, উড বি, মাস্ট বি, ওট টু বি, নিচ বি, ডেয়ার বি। এটা থাকবে, ঠিক আছে। তারপরেই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, এরপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে আমি এটাই ধরতে পারি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো শুড এখানে আছে, তাহলে আমাকে কি খুঁজে বের করতে হবে, অবজেক্ট। তাহলে কি হবে, দ্য ওয়ার্ক। এরপরে কি করতে হবে আমাকে, যেটা আছে অর্থাৎ যে মডাল অক্সিলারিটা আছে, শুড থাকলে শুড বি হবে, মে থাকলে মেই বি হবে। তাহলে এখানে আছে হচ্ছে শুড, আনবো এটা শুড। তারপরে হচ্ছে বি, শুড বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম ডান। তারপরে হচ্ছে বাই, মি না সরি, এখানে হচ্ছে ইউ। ক্লিয়ার। এখন এইভাবে যদি থাকে, ইউ মে চেঞ্জ ইউর ড্রেস, তাহলে হবে ইউর ড্রেস মে বি চেঞ্জড বাই ইউ। ইউ কুড ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কুড বি ডান বাই ইউ। ক্লিয়ার। এর সাথে আরেকটা জিনিস আছে, এটা আমরা সবাই খুব সহজ একটা ভয়েস আছে, কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে এটাতে ভুল করে, সেটা হচ্ছে ওয়ান যুক্ত বাক্য থাকলে। এটা কিভাবে থাকে, ওয়ান যুক্ত বাক্য থাকলে পরবর্তী অংশে অবশ্যই ওয়ান্স থাকবে। সেটা কি রকম, যেমন দেখো, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তাহলে দেখো ওয়ান কয়টা আছে, একটা, এখানে আরেকটা আছে ওয়ান্স। তোমার কাজ হবে কি, মনে মনে এই ওয়ান দুটাকে কেটে দেওয়া। এরপরে খেলবা হচ্ছে স্ট্রাকচার নিয়ে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম অবজেক্ট। এরপরে এখানে শুড অবশ্যই থাকবে, শুড বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম, আর কিচ্ছু করার দরকার নেই এখানে। তাহলে এখানে অন অবজেক্ট কি আমার, ডিউটি। এটার সাবজেক্টিভ ফর্ম ডিউটি হয়, ডিউটি। তারপরে চোখ বন্ধ করে মুখস্থ বিদ্যা, শুড বি। ভার্ব কোনটা, ডু। তাহলে ডিউটি শুড বি ডান। দ্যাটস ক্লিয়ার। এটাই অধিকাংশ ছেলে মেয়ে ভুল করে, এবং এটা দিয়েই সাধারণত ঢাকা ভার্সিটির পরীক্ষাতে থাকে, তারপরে বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই ধরনের সেন্টেন্স থাকলে ছেলেমেয়েরা এই ছোট্ট একটা জিনিস না জানার কারণে ভুল করে ফেলে। ঠিক আছে। এরপরে যেটা শিখাবো আমরা সেটা হচ্ছে কি, রিফ্লেক্সিভ প্রনাউন। এখন রিফ্লেক্সিভ প্রনাউন কি সেটা পার্টস অফ দ্য স্পিচ অংশে যখন যাব তখন ইলাবোরেট ডিসকাশন আমরা করব, কিন্তু এখন আমাদের সেটা নিয়ে খেলা না, আমাদের এখন খেলাটা হচ্ছে ভয়েস নিয়ে। কাজে আমি এই দুইটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি, সেলফস থাকলে, সেলফ অথবা সেলফস, এটা থাকলে তোমাকে এখানে একটু করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো অন্যগুলাই কিন্তু আমি লিখছি অবজেক্ট, কিন্তু এখানে কিন্তু সেটা আমি লিখিনি। এখানে লিখেছি কি, সাবজেক্ট।
টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তারপরে হচ্ছে ভার্ব 3 বাই। এখন দেখো এই যে সেলফ থাকলে মাই সেলফ, হিম সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, অবজেক্ট সহ এটা বসিয়ে দিবে। হ্যাঁ, অবজেক্টটা থাকবে অবজেক্ট সহ, সেলফ অথবা সেলফস। কিভাবে বলতে পারি, যেমন এটা বললাম যে হি কিল্ড হিম সেলফস। দেখো এটা অন্য আরেকটার মতো কিন্তু না, এটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে কি করতে হবে, সাবজেক্টটাই লিখবা হি। এখানে কিল্ড আছে, তার মানে বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব অর্থাৎ ওয়াজ ওয়ার থেকে আনতে হবে। হি কাকে ডিমান্ড করে, ওয়াজকে, এটা লিখবো হি ওয়াজ। এরপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা, কিল, এটার থার্ড ফর্ম হচ্ছে কিল্ড। তারপরে অবজেক্ট সহ সেলফ অথবা সেলফ, অবজেক্ট সহ কি আছে, হিম সেলফ, তার আগে একটা কি দিতে হবে, বাই, তারপরে কি দিব, হিম সেলফ। দেখো হি ওয়াজ কিল্ড বাই হিম সেলফ, এটা একটু ভিন্ন ধরনের, মানে এখানে অবজেক্ট থাকে না বা সাবজেক্ট, ওই যে ওই নিয়মটা কাটে না যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার আগে ঠেসে বসে অক্সিলারি মহাশয়। এখানে এটা হবে না, এখানে কি হবে, সাবজেক্টটাই যাবে, তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব যাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম যাবে, বাই যাবে, অবজেক্ট সহ বসে যাবে। হিম সেলফ থাকলে হিম সেলফি, দেম সেলফস থাকলে দেম সেলফসই বসবে। এই হচ্ছে এটার বিষয়। ও তারপরে যেটা, সেটা হচ্ছে কি ডাবল অবজেক্ট থাকে। ডাবল অবজেক্টটা একটু সহজ, আমরা এটা ভুল করে ফেলি। সেটা হচ্ছে কি, দেখো ডাবল অবজেক্ট, যেমন একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে কি হি teaches us ইংলিশ। তাহলে দেখো এখানে আস অবজেক্ট, কারণ হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে অবশ্যই এখানে পাওয়া যাবে ইংলিশ, এটাও একটা অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ডাবল অবজেক্ট কাকে বলে বা কি, আশা করি। তো তোমাকে যেটা করতে হবে, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে অবজেক্ট তুমি ধরতে হবে। তবে এই ধরনের ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট এই হিসাব করে ব্যক্তিবাচক অবজেক্টটা তুমি আগে নিয়ে আসতে পারো, সেটা সমস্যা নেই। কিন্তু তার মানে এই না যে বস্তুবাচকটা ধরলে তোমাকে ভুল হবে। তাহলে মনে করো যেইটাকে আমি ধরবো, মনে করো যে যেটা প্রথম ধরবো সেইটাকে আমি বলবো অবজেক্ট নাম্বার 1, আবার ওইটাই কিন্তু পরে অবজেক্ট নাম্বার 2 হতে পারে, ইটস আপ টু ইউ, ঠিক আছে। তারপরে টেন্স অনুসারে অক্সিলারি, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে যে অবজেক্টের কাজটা তুমি করবে না সেখানে হাত দেওয়া যাবে না, বাকি অবজেক্ট মানে অবজেক্ট নাম্বার, এটার একটু ধরবো সরাসরি বসবে। তারপরে বাই, বাইয়ের পরে যে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো এখানে যদি আমি ধরি ইংলিশ, ধরলাম ইংলিশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হয়, ইজ, ভার্বের থার্ড ফর্ম থট। এইবার দেখো ভার্ব 3 বসানোর পরে যে অবজেক্টের কাজটা করা হয় নাই সেটা কোনটা, আস, এখানে হাত দেওয়া যাবে না, এটা সরাসরি ব্যবহার করতে হবে। তাহলে কি আস বাই, সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি হচ্ছে হিম। দেখো এটা তুমি আর ভাবে করতে পারো, সেটা হচ্ছে কি, মনে করো আস, এটার অবজেক্ট ধরলাম, তো অবজেক্ট ধরলে যে এখানে এসে যে কিন্তু হয়ে যাচ্ছে সাবজেক্ট ফর্ম। এটা আমি বারবার বলছি যে আমি ইচ্ছাকৃতভাবে ভুল লিখতেছি জায়গা বাঁচানোর জন্য। যেমন ইংলিশ, ইংলিশের কিন্তু এটা সাবজেক্ট ফর্ম বসানো হয়েছে, মানে অবজেক্টিভ ফর্ম বসানো হয় না। আস, এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তো প্রেজেন্ট ইনডিফিনিট উই ডিমান্ড করে হচ্ছে আর, এরপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কি টট। এখন যে তার কাজ করা হয় নাই ইংলিশ, এটাকে ধরতে হবে অবজেক্ট নাম্বার 2 এবং কোনো হাত দেওয়া যাবে না, জাস্ট উই আর টট ইংলিশ। তারপরে হচ্ছে বাই,
হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই। নেক্সট আমরা বলি এই যে কোয়া, সি প্যাসিভ। যেমন এই ধরনের ক্ষেত্রে একটা মুখস্থ বিদ্যা আছে, এটা সবাই জানে, সেটা হচ্ছে হানি টেস্ট সুইট। দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তো তোমাকে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা আমি করব না, কারণ অ্যাডজেক্টিভের বিভিন্ন প্রকার, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, সেদিকে আমি যাব না। শুধু আমি বুঝবো যে ভালো বা খারাপ, দোষ বা গুণ, অবস্থা বা সংখ্যা, পরিমাণ, এভাবে যাব। আমার এটা যাওয়ার দরকার নাই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ, অথবা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, আমি সেভাবে যাব না। তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এটা করতে গেলে প্রথমে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে অক্সিলারি ভার্ব আনতে হবে, সেটা অবশ্যই টেন্স অনুসারে। তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকে সেটা বসাবা। তারপরে একটা মুখস্থ বিদ্যা আমরা সবাই ব্যবহার করি, সেটা হচ্ছে হোয়েন ইট ইজ, নো নেইবার। হোয়েন ইট ইজ তুমি ব্যবহার করতে পারো যদি সেটা সিঙ্গুলার ফর্ম হয়, অথবা মনে করো যে যদি বস্তু হয়, হতেই পারে না ব্যক্তি, তাহলে তখন কি করবা, হোয়েন দে আর, অথবা হোয়েন বস্তু থাকলে প্লুরাল যদি থাকে দিস আর বা দোস আর, এগুলা ব্যবহার করতে পারো। তারপরে হচ্ছে কি, মনে করো যে ভার্বটা থাকবে, মনে করো যে সেটার ভার্বের থার্ড ফর্ম। এবং অনেক ক্ষেত্রে এখানে যে ভার্ব থাকে সেই ভার্ব নাও দেওয়া থাকতে পারে, তখন তোমাকে একটা উপযুক্ত ভার্ব আনতে হবে। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট কি, হানি, অক্সিলারি ইজ, অ্যাডজেক্টিভ কি, সুইট, চোখ বন্ধ করে হোয়েন ইট ইজ। আবার এখানে প্লুরাল ফর্ম হলে হোয়েন দে আর বা দিস আর বা দুস আর, হোয়েন ইট ইজ ভার্বের থার্ড ফর্ম কি, টেস্টেড। এখন এভাবে যদি কেউ না বুঝো, এইভাবেও করতে পারো, সেটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি, এরপরে ভার্ব 3, অ্যাডজেক্টিভ। তাহলে কি হয়, হানি ইজ টেস্টেড সুইট। এভাবে করলেও কারেক্ট আছে, কিন্তু অনেকে এটা গ্রহণ নাও করতে পারে, কাজে তুমি এভাবেই করার চেষ্টা করবা। সো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই, বারবার বলতেছি, কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, তোমার স্বার্থেই তুমি জিজ্ঞেস করো। ভয়েসের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আল্লাহ হাফেজ।